প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর হ্যাঁ, আজকের গল্পটি কিন্তু অনেক কষ্টের হতে চলেছে, তাই সকলে অবশ্যই কানে হেডফোন লাগিয়ে মনোযোগ সহকারে গল্পটি শুনবেন। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন গল্পটি শুরু করা যাক। শীতের সকালে লেপের মধ্যে খুব আরামে ঘুমিয়ে আছি। এমন সময় আম্মুর ডাকে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে দেখতে পেলাম সকাল 10টা বেজে গেছে প্রায়। কথা কম্বল ফেলিয়ে লাফ দিয়ে বিছানা থেকে উঠে চলে গেলাম হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে। এমন সময় দেখতে পেলাম আমার ফোনে প্রায় 10টার উপরে ফোন এসেছে। ও শিট, আজকের আমার বন্ধু আরিফের বিয়ে। একদম ভুলে গেছিলাম। আর ও আমাকে বারবার বলেছে যে আমি যেন সকাল 8টার মধ্যে ওদের বাড়িতে পৌঁছাই। এই রে, গেল তো 2 ঘন্টা লেট হয়ে। যাই হোক, এবার তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে রওনা দেই আরিফদের বাড়ির উদ্দেশ্যে। তারপর সোহাগ নিজের প্রয়োজনীয় জিনিসপত্র একটা ব্যাগে ভরে নিল এবং তার সাইকেলটি নিয়ে চলে গেল আরিফদের বাড়িতে। প্রায় 1 ঘন্টা পর সোহাগ আরিফদের বাড়িতে পৌঁছালো। সোহাগকে দেখতে পেয়ে আরিফ বলল, এই শালা, দেখ তো তোকে কতবার ফোন করেছি, আর এই তোর আসার সময় হলো। তুই বলে আমার বেস্ট ফ্রেন্ড, আর আজকে আমার বিয়ে, সেই তুই থাকবি সবার আগে আগে, আর তুই কিনা এত দেরি করে আসলি। আরে সরি, আর বলিস না, আসলে ঘুম ভাঙতে দেরি হয়ে গিয়েছিল। আসলে এত শীতের মধ্যে লেপ গায়ে দিয়ে খুব আরাম করে ঘুমিয়ে খুব দারুণ একটা স্বপ্ন দেখছিলাম, সেই কারণে দেরি হয়ে গেছে। আরে একটু দেরি করলে কি হয়, তুই তো বিয়ে করতে যাবি বিকেলে, তাহলে এত তাড়া কিসের? এত কিছু জানি না, তোকে আমি সকাল সকাল আসতে বলেছি মানে তুই সকাল সকাল আসবি। তারপর আরিফের মা এসে বলল, এবার থাম, তোদের ঝগড়া করা অনেক হয়েছে, যা সব কিছু গুছিয়ে নে এবং তোদের প্রয়োজনীয় সকল কাজকর্ম সেরে নাস্তা করতে আয়। তারপর সোহাগ এবং আরিফ নিজেদের প্রয়োজনীয় কাজকর্ম সেরে দুজনে নাস্তা করলো এবং একসাথে বসে বসে আড্ডা দিতে লাগলো। আসলে বিয়ে বাড়ি বলে কথা, সারা বাড়ির লোকজন এবং অনেক আত্মীয় স্বজনের ভরপুর। তারপর এক পর্যায়ে দুপুর হয়ে গেল। সকলে মিলে আরিফকে গোসল করালো এবং বিয়ে করতে যাওয়ার জন্য রেডি করালো। এরপর দুপুর গড়িয়ে বিকেল হবার আগে সোহাগ দেখতে পেল তাদের বাড়ির উঠোনে একটি বাস এসে দাঁড়ানো। আসলে গ্রামের বিয়ে বলে কথা, অনেক লোকজন বরযাত্রীতে যাবে, সে কারণে একটি বাস ভাড়া করা হয়েছে। তারপর সকলে মিলে বাসটি সাজানো এবং বরযাত্রী নিয়ে যাওয়ার জন্য রেডি হলো। এক পর্যায়ে বিকেল হয়ে গেল এবং সকলে বেরিয়ে পড়ল বরযাত্রী নিয়ে। তো চলুন বরযাত্রী নিয়ে বাড়িতে যেতে যেতে সোহাগের পরিচয়টা জেনে আসি। আমি সোহাগ, বাবা মায়ের একমাত্র সন্তান। অনার্স কমপ্লিট করে বেকার হয়ে বসে আছি। অনেক জায়গায় চাকরির জন্য গিয়েছি কিন্তু কোনো চাকরি পাইনি, তাই বাধ্য হয়ে বাবার সাথে মাঠে কৃষির কাজে লেগে পড়ি। আসলে কাজবাজ তেমন একটা করি না, বেশিরভাগ সময়ই বন্ধুদের সাথে আড্ডা দিয়ে এবং ঘুরে ফিরে কাটাই। আর আমাদের বাড়ি ফরিদপুর জেলার কোনো এক ছোট্ট গ্রামে। আমরা মোটামুটি মধ্যবিত্ত পরিবারের। বাবা মাঠে চাষ করে, সে দিয়ে আমাদের সংসার কোনো মতে চলে। যাই হোক, অনেকটা হলো আমার পরিচয়, তো চলুন এবার গল্পে ফিরি। প্রায় 1 ঘন্টা পর সকলে মিলে পৌঁছালো কনের বাড়ি। সকলে বাস থেকে নেমে চলে যাচ্ছে গেটের দিকে। অনেক সুন্দর করে বিয়ের গেটটি সাজানো হয়েছে। এরপর আরিফ আর সোহাগও চলে গেল গেটের কাছে। দেখতে পেল গেটের সামনে একটি টেবিল রাখা এবং সেখানে অনেক রকমের মিষ্টি এবং শরবত রয়েছে। এমন সময় সোহাগ খেয়াল করলো গেটের মাঝখান দিয়ে একটি লাল ফিতা টানানো। এবার সোহাগ বলল, এই ফিতা কে এটা টানিয়েছে? এটাকে কাটতে হবে, তা না হলে আমরা ভেতরে যেতে পারবো না। ওই যা তো, কেউ কাঁচিটা নিয়ে আয়, ফিতাটা কেটে ফেলি। সোহাগ এটি বলতেই পেছন থেকে
একটি মেয়ে এসে সোহাগকে বলল, খবরদার, ফিতায় কেউ হাত দিবেন না। এত বড় সাহস কার যে এই ফিতাটি কাটতে চায়? আগে 10,000 টাকা ফেলুন, তারপরে ফিতা কাটার চিন্তা মাথায় আনবেন। কে বলল এই কথা? সাহস থাকলে সামনে আসেন। একটু পর খেয়াল করলাম পেছন থেকে মেয়েটির সামনে আসলো, আর আমি তাকে দেখেই তার দিকে হাঁ করে তাকিয়ে আছি। এত সুন্দর রূপসী মেয়ে এর আগে আমি কখনো আমাদের গ্রামে দেখিনি। আমি যেন তাকে প্রথম দেখাতেই ক্রাশ খেলাম। এইভাবে তাকিয়ে আছি কিছুক্ষণ। একটু পর আরিফ আমাকে একটা চিমটি কাটলো। তারপরে মনে হয় আমার হুঁশ এলো এবং আমি বললাম, তাই নাকি? সামান্য একটা ফিতা কাটতে 10,000 টাকা লাগবে? বেআইনের দেখি ব্যবসা খুলে বসেছে। ব্যবসা কিনা সেটা জানি না, তবে ফিতা কাটতে চাইলে 10,000 টাকা লাগবে। ঠিক আছে, তাহলে হাতটা বাড়ান, 10,000 টাকাই দিচ্ছি। তারপর সোহাগ ময়নার হাতে 10,000 টাকা দিল এবং গেটের ফিতা কেটে সকলে প্রবেশ করলো। তারপর আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া সব কিছু শেষ হলো এবং বিয়ের কার্যক্রম শেষ হয়ে তারপর সকলে মিলে আরিফদের বাড়িতে যাওয়ার জন্য রওনা করলো। আর ওদিকে বরযাত্রীর সাথে ময়নাও এসেছে আরিফদের বাড়িতে। এটা দেখে তো সোহাগ অনেক খুশি হলো আর মনে মনে ভাবলো যে এবার একটু চান্স পেয়েছি ময়নাকে পটানো। তো যেই কথা সেই কাজ, ময়নার পেছন পেছন ঘুরতে লাগলো সোহাগ। এক পর্যায়ে ময়নাকে বলল, এই যে বেআইন সাহেব, আপনি তো দেখি ভাজা মাছটা উল্টে খেতে পারেন না। মানে কি বলতেছেন এসব? আপনার কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতেছি না। ভালো করে একটু বুঝিয়ে বলবেন? বাবা, বেআইন নাকি এটাও বোঝে না? আচ্ছা, আপনি কেমন মানুষ বলুন তো? একটা ছেলে মানুষ একটা মেয়ে মানুষের পিছনে কখন ঘুরে সেটা কি আপনি জানেন না? না, জানি না। আপনি একটু বুঝিয়ে বলুন। থাক, এখন বুঝে লাভ নেই। আপনি যেহেতু বুঝতে চাচ্ছেন না, তাহলে আপনাকে পরে এক সময় বুঝিয়ে বলবো। তারপর ময়না একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। আর সোহাগ বুকে হাত দিয়ে দাঁড়িয়ে রইল ময়নার দিকে তাকিয়ে। আসলে ময়না বিষয়টি বুঝতে পেরেছে যে কেন সোহাগ তার পিস এত ঘুরতেছে। আসলে ময়নার বাবা যে মানুষ, কারণ তাকে দেখে ময়না প্রচণ্ড ভয় পায়। হয়তো সেই ভয়ের কারণেই সোহাগকে কিছু বুঝতে দিচ্ছে না সে। তারপর রাত্রিবেলা বিয়ে বাড়ির ঐতিহ্যবাহী খেলা আংটি খোঁজা খেলাটি শুরু হলো। এখানে মেয়ে পক্ষের একজন এবং কোনো পক্ষের একজন থাকতে হবে। সেখানে দুজনের সামনে একটি গামলায় দুধ ভরা থাকবে এবং তার মধ্যে একটি আংটি ফেলতে হবে। তারপর দুজন মিলে গামলায় হাত দিয়ে আংটি খোঁজা শুরু করবে। যে আংটি পাবে সে বিজয়ী হবে। এই খেলায় কোন পক্ষ থেকে ময়না অংশগ্রহণ করেছে এবং ছেলে পক্ষ থেকে সোহাগ অংশগ্রহণ করেছে। এরপর আংটি খোঁজা খেলাটি শুরু হওয়ার আগেই সোহাগ ময়নাকে বলল, যদি বাজিতে আমি জিতি তাহলে কি দিবেন? কে জিতবে? আপনি? সেটা কখনোই হবে না, কারণ এই আন্টি খোঁজার খেলায় আমার অনেক বছরের অভিজ্ঞতা রয়েছে। তাই নাকি? তাহলে চলুন, এবার দেখা যাবে কে জিতে। আর বাড়িতে যদি আমি জিতি তাহলে আমি কি পাবো? কি চান আপনি? যদি আমি জিতি তাহলে আমি আপনাকে কিস করব। আর যদি আপনি জিতেন তাহলে আপনি আমাকে কিস করবেন। এই শর্তে কি রাজি আছেন? সোহাগের এরকম অদ্ভুত শর্ত শুনে ময়না ইতোমধ্যেই লজ্জায় পড়ে গেল সকলের সামনে, কারণ এটা আবার কোনো বাজি হলো নাকি। যাই হোক, এবার ময়না শখকে বলতে লাগলো, এটা হবে না। যদি আপনি জিতেন তাহলে আপনি আমাকে কিস করবেন, আর যদি আমি জিতি তাহলে আমি আপনাকে কষে একটা থাপ্পড় মারবো সকলের সামনে। ময়নার মুখ থেকে এরকম কথা শুনে সোহাগ ইতিমধ্যে লজ্জায় পড়ে গেল। যাই হোক, এবার যেভাবেই হোক না কেন সোহাগকে এবার যে জিততেই হবে, কারণ এখানেই রয়েছে তার মান সম্মানের কথা। তো এবার সোহাগ ময়নাকে বলল, বাজি তো আমি জিতবো, কারণ আমার ডিকশনারিতে পরাজয় বলে কোনো শব্দই নেই। তবে আপনি রেডি থাকেন আমার কিস নেওয়ার জন্য। সেটা না হয় পরে দেখা যাবে, আগে চলুন খেলা শুরু করি। তারপর খেলা শুরু হলো দুই পক্ষের। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর কেউই আংটিটি খুঁজে পাচ্ছে না। এবার সোহাগ একটু চালাকি করে নিজের হাতের আংটিটি খুলে সবাইকে দেখালো আর বলল, হা হা হা, বিয়ান সাহেব, আমি তো জিতে গেছি। এই দেখুন আংটি। আসলে ময়না তখন বুঝে উঠতে পারেনি যে এটা আসলে তার হাতের আংটি নাকি গামলায় থাকা আংটি। আসলে পরিস্থিতিটা
তখন এমন ছিল যে সোহাগ যা বলছে সকলে তাই বিশ্বাস করে নিচ্ছে। তো এবার সোহাগ ময়নাকে বলল, কি বেআইন সাহেব, কিস কি সকলের সামনে করব নাকি আড়ালে গিয়ে করব? এটা বলতে বলতেই ময়নার দিকে এগিয়ে আসলো সোহাগ, আর ওদিকে ময়না ভয় কাঁপতে লাগলো। এক পর্যায়ে ময়নার মুখের কাছে সোহাগ মুখ নিয়ে বলতে লাগলো, কি ব্যাপার বেআইন, কান্না করেন কেন? বারবার হেরে যাচ্ছেন এই ভয়ে? না, তাহলে আপনি এইভাবে সকলের সামনে কিস করবেন, এই বিষয়টা ভেবে আমার চোখ দিয়ে কান্না চলে আসতেছে। ও বেআইন সাহেব, আমি নায়ক ভিলেন নই যে সকলের সামনে জোর করে আপনাকে কিস করব। কিস যদি করতে হয় তাহলে ভালোবেসে করব, এভাবে জোর করে নয়। বাজিতে জিতে নই। নেন চোখের পানিটা আগে মুছেন, সবাই দেখতেছে। কান্না করলে কিন্তু আপনাকে ভালোই লাগে। কিসটা বাকি রইল। এই বলে সোহাগ চলে গেল সেখান থেকে। আর ওইদিকে ময়নাও গিয়ে বসে পড়লো। এক পর্যায়ে খেলার পর্ব শেষ হলো এবং সকলে যার যার ঘরে চলে গেল। এমন সময় ময়লা খেয়াল করলো যে সোহাগ বাহিরে দাঁড়িয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে। এর দেখে ময়না চুপি চুপি তার পিছু এসে দাঁড়িয়ে রইলো আর পেছন থেকে তাকে বলল, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ কিসের? কেন বোঝেন না? ও বুঝলাম। আমার না অনেক কাজ আছে, যাইতে হবে। কথা বলার সময় নাই, সব কিছু গোছ করতে হবে। কালই তো আবার চলে যাব, তাই না? আমার মনে হয় সকলে আমাকে ডাকতেছে, আমি তাহলে যাই এখন। হ্যাঁ, আপনি থাকেন, আমি এখন কথা বলতে পারবো না। হ্যাঁ, এই শুনেন, বাহ, আপনাকে মনে হয় আমি ডেকে নিয়ে এসেছি তাই না? নিজে আপনা আপনি আসলেন, আবার নিজেই বলতেছেন যে কাজ আছে তাই না? আচ্ছা যাই হোক, কালকেই চলে যাবেন? কালকেই চলে যাব। আর দু একটা দিন থাকলে হয় না? কেন বিআই সাহেব, কোনো দরকার? না মানে ওই যে আপনার মাঝে কেমন একটা নায়িকা নায়িকা ভাব আছে, সে কারণেই বললাম। আর হ্যাঁ, আমার কিন্তু নিজেকে নায়ক নায়ক মনে হয়, তাই আর কি বললাম। কিন্তু বিআই সাহেব, আপনাকে না আমার ভিলেন ভিলেন লাগে। এই আসতেছি, দাঁড়া। এটা বলেই ময়না চলে গেল সেখান থেকে। আর ওদিকে সোহাগ একটু উড়ামুড়ি দিয়ে বলতে লাগলো, আপনি একটা জিনিস বেআইন, পারেনও বটে। এরপর পরদিন সকালে ময়না তার ব্যাগপত্র গুছিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা করলো। আর ওদিকে সোহাগ তার পিছু পিছু আরেকটা গাড়ি নিয়ে এগিয়ে গেল। এক পর্যায়ে ময়নাদের গ্রামের শুরুতে গিয়ে ময়নার গাড়ি ব্রেক করলো এবং সোহাগও তার গাড়ি ব্রেক করালো। এবার দুজনে গাড়ি থেকে নেমে দুজনের কাছাকাছি আসতে লাগলো এবং কথা বলতে লাগলো। এত দূর আমার পেছন পেছন আসলেন যে? আপনাদের গ্রাম তো সোজা তাই না? আমাদেরটা বাম দিকে। যতটুকু পেরেছি চোখে চোখে রেখেছি। সীমানা পার হয়ে নজর রাখতে চান না, তাই না? আপনি চাইলে কিন্তু সীমানাটাও পার হতে পারি, হব নাকি? থাক, সেটার আর দরকার নাই। সীমানা পার হলে আপনার জন্য সেটা ভালো নাও হতে পারে। আসি, ভালো থাকবেন। আবার কবে দেখা হয় না না হয় সেটা জানি না। আপনিও ভালো থাকেন, ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়েন। সোহাগের মুখে এরকম কথা শুনে ময়না যখন তার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে চলে যেতে লাগলো তার গাড়ির দিকে, এমন সময় সোহাগ পেছন থেকে আবার ডাক দিল, বলল, বেআইন এদিকে একটু তাকান। কি করলেন? এটার ছবি তুললেন কেন? ছবিটা তুলে রাখলাম, পরের বার দেখে যেন চিনতে পারি। আপনি না নায়ক না, আপনি আসলে একটা ভিলেন। কি করব বলেন? আমার গল্পে তো নায়িকা নাই, একাই নায়ক একাই ভিলেন। এরপর মহান একটা মুচকি হাসি দিয়ে চলে গেল তার গাড়ির কাছে। আর ওদিকে সোহাগ চলে গেল তার গাড়িতে। এবার সোহাগ ময়নার দিকে তাকিয়ে জোরে একটা দাগ দিয়ে বলল, এই বেআইন। এটা বলেই চলে গেল সোহাগ। আর ওদিকে ময়না গাড়িতে উঠে গেল, চলে গেল বাড়িতে। এবার বাড়িতে এসে রাত্রিবেলায় ময়না জানালার পাশে বসে একা একা ভাবছে বিগত এই কয়েকদিনের কথা। কিভাবে সে সোহাগের সাথে সময় কাটিয়েছে সে নিয়ে মনে মনে ভাবছে আর আনমনে মুচকি মুচকি হেসে চলেছে। আসলে সোহাগ ছেলেটা কেউ প্রায় ভালোবেসে ফেলেছে। এমন সময় ময়নার মা এসে ময়নাকে ডাক দিয়ে খেতে বলল। আর ওদিকে সোহাগ বাড়ির উঠোন
পাটি বিছিয়ে একটা বালিশ নিয়ে শুয়ে আছে। আসলে জ্যোৎস্না রাতে এর আগে এভাবে বাইরে কখনো সোহাগ শুয়ে থাকেনি। সে শুয়ে শুয়ে মোবাইলে তোলা ময়নার পিকটা দেখছে আর মনে মনে করতেছে বিগত দিনগুলোর কথা, আর মুচকি মুচকি হেসে চলেছে। আজকে আকাশ বাতাস চাঁদ সবকিছু তার কাছে ভালো লাগছে, কারণ সে ময়নার প্রেমে পড়েছে। সোহাগের এরকম মুচকি মুচকি হাসা দেখে তার মা পেছন থেকে তাকে বলল, কিরে সোহাগ, তোরে কি জিনে ধরেছে নাকি? কোনো নড়চড়ার নাই, কথাবার্তা নাই, শুধু হেসেই চলেছিস। তোর আচার আচরণ কিন্তু আমার মোটেও ভালো লাগছে না। মায়ের কথায় যেন সোহাগের কোনো পাত্তা নেই। সে এক হাতে মোবাইল নিয়ে ময়নার ছবি দেখেই চলেছে, আর এক হাতে চিরুনি দিয়ে মাথা আঁচড়াচ্ছে এবং মুচকি মুচকি হেরেই চলেছে। এমন সময় সোহাগের বাবা আসলো সেখানে। এসেই সোহাগের পাশে বসে তাকে বলল, কি রে সোহাগ, কি হয়েছে বাবা তোর? না বাবা, তেমন কিছু হয়নি। জ্যোৎস্না রাত, খোলা আকাশের নিচে, তাই একটু শুয়ে রইলাম। বাতাস খাই, রঙিন বাতাস। পৃথিবীতে জ্যোৎস্না তো আজ নতুন নামেনি, এর আগে অনেক নেমেছে, কিন্তু তোকে তো এভাবে কখনো খোলা আকাশের নিচে শুয়ে থাকতে দেখিনি। সোহাগ বাবার কথার কোনো উত্তর না দিয়ে তার কোলে মাথা রেখে শুয়ে রইল এবং মুচকি মুচকি হাসতে লাগলো। আর ওদিকে ময়না তার বাবা মা এবং ভাইয়ের সাথে একই টেবিলে বসে খাবার খাচ্ছে। যাই হোক, অনেক হলো গল্প, এবার চলুন ময়নার পরিচয়টা আপনাদের দিয়ে নেই। ময়না হলো বাবা মায়ের একমাত্র আদরের কন্যা সন্তান। তারপর বড় একটি ভাই আছে। আর ময়নার বাবা হলো অত্র এলাকার চেয়ারম্যান। অর্থ সম্পদ খ্যাতি যশ কোনো কিছুর অভাব নেই তার। তার ভয় পুরো এলাকার মানুষ এক প্রকার থর থর করে কাঁপে, কারণ সে হলো প্রচণ্ড রাগী মেজাজ আর একজন মানুষ, এবং তার কথা মতো সবাইকে চলতে হয়। আর ময়নার বড় ভাই কোনো অংশেই তার বাবার থেকে কম নয়। বাবা এবং ভাইয়ের শাসনে ময়না বড় হয়েছে, কখনো তাদের মতের বিরুদ্ধে চলতে পারেনি সে। যাই হোক, ময়নার পরিচয়টা না হয় এই পর্যন্তই থাক, চলুন গল্পে ফিরি। তো এবার খাবার খেতে খেতে ময়নার বাবা বলে উঠল, যাক, ভালোই হলো, আমাদের শিউলির বিয়েটাও হয়ে গেল। অবশ্য বিয়েটা হয়েছেও বংশওয়ালা ঘরের পোলার সাথে। ময়নার বাবার এরকম কথা শুনে ময়নার মা বলে উঠল, যাই হোক ভালোই হয়েছে, এখন আর ময়নার সামনে কোনো বাধা নেই, এখন ময়নার বিয়ের পালা। আর হ্যাঁ ময়নার বাবা, আপনি এখন থেকে ময়নার বিয়ের কথা ভাবেন। একথা শুনে ময়নার বড় ভাই বলে উঠল, হ্যাঁ মা, এ কথা ভাবা আছে। ছেলেটা বাবারও পছন্দ, আমারও পছন্দ, আর ওই ছেলেটার সাথে বিয়ে দিতে পারলে আমাদের রাজনৈতিক ফায়দাও হবে। ছেলের মুখে এরকম কথা শুনে ময়নার বাবা বলে উঠল, হ্যাঁ, দেখি বিষয়টা আলাপ আলোচনা করে কি করা যায়। আর আমি হলাম কয়জুদ্দিন চেয়ারম্যান, আমার মেয়ের বিয়েটা হবে ধুমধাম করে। সব কিছু ভেবেই রেখেছি, দেখি আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই হবে। বাবা মা এবং ভাইয়ের মুখে এরকম কথা শুনে ময়নার মুখটা যেন শুকিয়ে এলো। মুখে কোনো কথা নেই তার। একরাশ হতাশা আর কষ্ট নিয়ে নীরবে বসে খাবার খেতে লাগলো সে। এবার কোনো মতে খাবার শেষ করে সে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে সোহাগের এক গ্রামের বন্ধু তার সাইকেলটি নিয়ে গান গাইতে গাইতে সোহাগের কাছে আসতে লাগলো। আর সোহাগ বসেছিল পুকুর পাড়ে। এমন সময় সোহাগ উঠে তার সাথে গানের তালে তাল দিল। এবার গান থামিয়ে সে সোহাগকে বলল, কিরে চাস, এভাবে ডাকলি কেন? চলো ঘুরে আসি। কই যাবি? চল। কোথায়? ময়নাদের গ্রামে, তাদের বাড়িতে। মাম্মা, প্রেমে পড়ছস তাই না? পড়ি নাই, তবে সামনে তো পড়বো তাই না? ভাবলাম যেহেতু পড়বই তাহলে দেরি করে লাভ কি, আগে থেকে শুরু করি। বাহ, গুড, ভেরি গুড। কিন্তু যাওয়া যাবে না, কারণ এটা হচ্ছে তোর ভালো লাগা। ভালো লাগার পর ভালোবাসা, ভালোবাসার পর হচ্ছে প্রেম। প্রেম মানে হচ্ছে ওই বজ্জাত চেয়ারম্যান তোকে পাড়া দিয়ে গুলি করে মারবে। সোহাগের মুখে এরকম কথা শুনতে পেয়ে সাইকেলে উঠে প্যাডেল মেরে নিজেই চলে যেতে লাগলো। এমন সময় পেছন থেকে সোহাগের বন্ধু সোহাগকে ডাক দিয়ে বলল, আরে এই সোহাগ, এই দাঁড়া দাঁড়া, একা যাস না, আমাকে নিয়ে যা। তারপর সোহাগের বন্ধু দৌড়ে গিয়ে তার সাইকেলের পেছনে সিটে উঠে বসে পড়ল। এবার সোহাগ তো বোনের আনন্দে সাইকেল চালিয়ে যাচ্ছে, কারণ কতদিন পরে সে ময়নার সাথে দেখা করতে যাবে। প্রায় 1-1.5 ঘন্টা সাইকেল চালানোর পর সোহাগ ময়নাদের গ্রামে ঢুকলো।
গ্রামে ঢুকে এসে স্কুলের সামনে রাস্তায় দাঁড়িয়ে রইল আর দেখতে পেল যে ময়না ও তার বান্ধবী হেঁটে হেঁটে এই পথ দিয়েই আসছে। এমন সময় সোহাগের বন্ধু ময়নার বান্ধবীকে বলল, বেআইন সাহেব ক্লাসে যাইতেছেন তাই না? না বিআই সাহেব, ক্লাসে যাচ্ছি না, মাছ ধরতে যাচ্ছি, বোয়াল মাছ। বই খাতা নিয়ে কি কেউ মাছ ধরতে যায়? বর্ষি কই? চোখে যখন দেখতেই পাইতেছেন যে হাতে বই খাতা, তার মানে পড়তে যাচ্ছি, তো জিজ্ঞাসা করার কি আছে? ও আচ্ছা। ওদিকে সোহাগ নীরব দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ময়নার দিকে। এবার ময়না সোহাগকে উদ্দেশ্য করে বলল, আপনার সীমানা পার হয়ে এত দূর চলে আসছেন যে বেআইন, মাঝ রাস্তা পর্যন্ত নজরে নজরে রাখছি। সে কি ঠিকমতো বাড়িতে গেছে নাকি পালিয়ে গেছে সেটা জানতে মনে চাইলো আর কি, তাই চলে আসলাম। বিআই সাহেব, একবার সীমানা পার হইলে ভালো কথা, কিন্তু বারবার সীমানা পার হওয়ার দরকার নাই, বুঝছেন? কেন বেআইন? কারণ আপনার হিরোগিরি আমার পছন্দ না, বুঝছেন? এই পুতুল, চল। ওই পুতুল, আমার মানজামরা বেআইনটাকে দেখে রাখো, কেউ জানে আবার চুরি করে না নিয়ে যায়। মাম্মা, যার জন্য এত কষ্ট করে এই এলাকায় আসলাম সে তো তোকে ইতোমধ্যে অপমান করে চলে গেল। ওই কিছু না বেআইন, একটু ভাব নিল তাই আর কি, আসলে সেও প্রেমে পড়েছে। কি বলছিস? তুই কি শিওর? হ্যাঁ, 100% শিওর। কারণ মুরব্বীরা বলেছে না যে মেয়েদের বুক ফাটে তবু মুখ ফুটে না। আসলে সেও আমাকে ভালোবাসে, কিন্তু এখন বলতে চাচ্ছে না তাই। আর হ্যাঁ, তুই কি বিয়ানের মুখের দিকে খেয়াল করেছিলি? বিয়ানের মুখে প্রেম থই থই করতেছে। আমি 100% নিশ্চিত যে সেও আমাকে ভালোবাসে। ভালোবাসা, আহা হা হা, কি ফিলিংস! দেখবি বেআইন আমাদের দিকে তাকাইব। দেখ, 3, 2, 1, তাকান বেআইন। দেখ মামা, বেআইন আমাদের দিকে তাকাইছে। বলছিলাম না তোকে বেআইন প্রেমে পড়েছে? হা 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 হা। মাম্মা বুঝিস কিন্তু। বুঝেছি আমি। তার এই তাকানোটা আমাকে অনেক কিছু বুঝিয়ে দিয়ে গেল। সীমানা পেরোতে মানা করেছে না, এটার মানে কি জানো? মানে সীমানাটা আর একটু বাড়াইতে হবে। এরপর পরদিন সোহাগ মনে মনে চিন্তা করলো যে আজকে সরাসরি তাদের বাড়িতে গিয়ে দেখা করে আসবে। কিন্তু সোহাগের বন্ধু ও সোহাগকে অনেকবার মানা করেছে, কিন্তু তা সত্ত্বেও সোহাগ তার বন্ধুকে সাথে নিয়ে ময়নাদের বাড়ির সামনে দিয়ে আসে আর গেট দিয়ে উকিঝুঁকি মারতেছে। এমন সময় মাথায় হাত দিয়ে সোহাগের বন্ধু সোহাগের উদ্দেশ্য করে বলল, আল্লাহ রে, কয়জুদ্দিন চেয়ারম্যানের বাড়ি। সীমানা পেরিয়ে রাস্তা, রাস্তা পার হয়ে সোজা চেয়ারম্যানের বাড়ির সামনে। আরে বেটা, এটা আমার শ্বশুর বাড়ি। পাড়া দিয়ে গুলি করে মারবো। তুই চেয়ারম্যানের বাড়িতে যাবি না, যাবি না, যাবি না। আমি যাব যাব যাব। এটি বলতে বলতে সোহাগ গেট দিয়ে সোজা বাড়ির ভিতরে ঢুকে পড়ল আর পিস পিস তার বন্ধু ভয়ে ভয়ে আসতে লাগলো। ভেতরে ঢুকে দেখতে পেল যে ময়না বাচ্চাদের সাথে খেলছে। এমন সময় একটি বাচ্চা মেয়ে ময়নার চোখে আটকে গেল আর সোহাগ গিয়ে সোজা তার সামনে বসলো। এক পর্যায়ে ময়নার চোখ খুলে দেখতে পেল যে সোহাগ তার সামনেই বসে আছে। তখন সোহাগ ময়নাকে বলল, হ্যালো বেআইন, কেমন আছেন? ময়না তো অবাক হয়ে গেল আর ভয়ে বাচ্চা মেয়েদেরকে বলতে লাগলো, এই তোরা বাড়ি যা, বাড়ি যা, তাড়াতাড়ি যা। এই মেয়েরা, তোমরা তোমাদের জুতোগুলো নিয়ে যাও আর বেয়ানেরটা রাইখা যাইও। কেমন আছেন বেআইন? এটি বলতেই ময়নার মা ঘরের ভেতর থেকে বাহিরে আসলো আর ময়নাকে উদ্দেশ্য করে বলল, কে আসছে রে ময়না? ময়না তখন আমতা আমতা করে তার মাকে জবাব দিল, মা, আসলে এ হচ্ছে সোহাগ, মানে সোহাগ ভাই। শিউলি আপা আছে না, ওনার দেবর হয়। জি, যে আমি শিউলির দেবর হই। আসসালামু আলাইকুম, ভালো আছেন মাওয়াই? ময়নার মা তখন সালামের জবাব দিয়ে তাকে জিজ্ঞাসা করতে যাবে, এমন সময় ময়না বলে উঠল, তো বিআই সাহেব, আপনি এখানে, মানে হঠাৎ করে আমাদের বাড়িতে আসলেন, আসলে কি মনে করে আসছেন? আসলে এই পথ দিয়ে যাইতেছিলাম মাওয়াই, সাথে আমার বন্ধু, আর ও বলল এটা নাকি আপনাদের বাড়ি। আসলে গলাটা একটু শুকাই গেছিল, তাই ভাবলাম আপনাদের বাড়িতে গিয়ে দেখা করে আসি আর একটু পানি খেয়ে আসি। তখন ময়নার মা ময়নাকে বলল, যা ভেতর থেকে গিয়ে পানি এনে দে, ওরা খাক। তারপর ময়না
মায়ের কথায় সাড়া দিয়ে ভিতরে গেল পানি আনতে, আর ময়নার মাও বাড়ির ভিতরে চলে গেল। এরপর ময়না পানি নিয়ে আসলো। এবার সোহাগের হাতে গ্লাস ধরিয়ে দিয়ে ময়না পানি ঢেলে দিতে লাগলো। এরপর সোহাগ বাড়ির উঠোনে বসে পানি খেতে লাগলো। আর ময়না তখন সোহাগকে উদ্দেশ্য করে বলল, প্রিয় বন্ধুরা, এই গল্পের দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আপলোড করা হবে। সেই পর্যন্ত সকলে অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।